আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে, নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভালো আছো। তো আজকে মানে কি কালকে আমাদের পরিবারে কি 100 মানে আজকে ভিডিও বানানোর আগ পর্যন্ত দেখে নিয়েছি 103 সাবস্ক্রাইবার মানে ছিল। কালকে কি আমাদের 100 পরিবার কি সদস্য পূর্ণ হয়েছে, ঠিক আছে? তো তার জন্য তোমাদেরকে অসীম কৃতজ্ঞতা এবং তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইলো। তো আজকে ভিডিওর টাইটেলটি হলো সব থেকে হাইপ তৈরি করা ফোন ভিভো টি4 আলট্রা ইন বাংলা, ঠিক আছে? তো এর আগে কিন্তু আমরা অপরদার একটা ভিডিও নিয়েছেন, ভিভো টি4 প্রো ছিল, ওটা কি ভিভো টি4 প্রো ছিল, হ্যাঁ। তো ওটা ছিল অপরদার ভিডিও। তো আজকে আমরা টেকসাইক এই চ্যানেল থেকে নিচ্ছি অপরদার একটা ভিডিও টি4 আলট্রা। এটা আমরা দেখবো, প্লাস রিভিউ দেখে আমরা অবশ্যই রিয়াকশন করবো। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হবে, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করো। তো চলো আজকের ভিডিও মানে বেশি দেরি না করে ভিডিও কার্যক্রম শুরু করি। তার আগে একটা কথা বলবেন, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করি। 1 2 3। এই আপনারাই বিভিন্ন সময় প্রশ্ন করেন যে একটা ফোন সাজেস্ট করুন যেটা ক্যামেরার জন্য ভালো হবে। আমরাও বলি যে আপনি কি কাজে ফোনটা ব্যবহার করবেন সেটা বুঝে একটা ফোন পছন্দ করুন। ধরুন কেউ গেমিং এর জন্য ফোন খুঁজছেন, তাকে আমরা যে ফোনটা সাজেস্ট করব সেই ফোনটা হয়তো বেস্ট এক্সপিরিয়েন্স দেয় না, সফটওয়্যার ভালো না, আর কোম্পানিগুলো তো বসেই আছে কিছু গিমিকি ফিচার দেবে, হাইপ তৈরি করবে, তারপর দেখা যাবে ফোনের পেছনে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা। এই সব সিচুয়েশনের সমাধান করার জন্য বোধহয় এই ফোনটা লঞ্চ হয়েছে। আমার ধারণা গোটা 2025 সাল জুড়ে আমি শুধু নয়, অন্যান্য সবাই এই ফোনটা রেকমেন্ড করবে বিভিন্ন কারণে। কেউ গেমিং এর জন্য রেকমেন্ড করবে। ওয়াও, ফোনটা দেখো ভাই, ফোনটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর, দেখতে খুবই ইউনিক মনে হচ্ছে, ঠিক আছে? যদিও ভিভো টি4 মানে টি4 প্রো যেটা, ওটার মতো মনে হচ্ছে সেম টু সেম, বাট আমার এখন সঠিক মনে নেই, কারণ ওই ভিডিওটা ছিল 1 মাস বা 2 মাস আগের কি রিয়েকশন করা, এখন সঠিক খেয়াল নাই। বাট ফোনটার ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর, আর বক্সটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। কেউ ক্যামেরার জন্য রেকমেন্ড করবে, কেউ ভালো ডিজাইনের জন্য, কেউ ভালো ব্যাটারির জন্য। আর ঠিক সেই কারণেই অলরেডি এই ফোনটা নিয়ে হাইপ তৈরি হয়ে গেছে। আপনারা প্রায় কমেন্ট করছেন ভিভো টি4 আলট্রার ভিডিও কই। তাই আজকে যেখানে ভিভো টি4 আলট্রার ভিডিও এসে গেছে, বেশ ডিটেলসে কথাবার্তা হবে, এবং তার জন্য আপনাদের অবশ্যই আজকে দায়িত্ব লাইক করবেন, আর সাথে সাবস্ক্রাইব বাটনটাও একটু প্রেস করে রাখবেন। চলুন না দেরি করে লাভ কি, আমরা দেখি ভিভো টি4 আলট্রার ভেতরে সত্যিই কিছু আছে না এমনি হাইপ তৈরি হলো। তো ভিভো টি4 আলট্রা এই ফোনটার ব্যাপারে বলতে হলে মূলত 3টে জায়গাতে জোর দিতেই হবে। এক, এর ক্যামেরা, ভিভোর ফোন মানে ক্যামেরা নিয়ে তো কথা হবে। দ্বিতীয়ত, এটা যেহেতু ভিভোর সিরিজটি মোবাইল ফোন, এই পারফরমেন্স নিয়েও কিন্তু কথা হবে। আর হ্যাঁ, অবভিয়াসলি এই ফোন কতটা স্টাইলিশ, কতটা ডিউরেবল, আর ছোটখাটো যেসব ব্যাপার থাকে সেগুলো তো আছেই। তো প্রথম পয়েন্ট, ক্যামেরা। 3টে ক্যামেরা আছে। 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, সনি IMX9 50 মেগাপিক্সেল সোনি ওআইএস ক্যামেরা, ঠিক আছে? এটা IMX921 বায়োনিক সেন্সর, ঠিক আছে? সোনির সেন্সর বা সোনির যে কোয়ালিটি, মানে ছবির তোলার যে কোয়ালিটি, এটা তোমরা সবাই ভালো করে জানো। তো এটা 50 মেগাপিক্সেল মেন সেন্সর, যেটা সোনির একটা পাচ্ছি ওআইএস এর সাথে, তো যেটা আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে? তো অবশ্যই আমরা ভিডিওর কি বলে মানে ছবি কোয়ালিটি অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। 21 এই ক্যামেরা সেন্সর দিয়ে এই প্রাইস সেগমেন্টে এটা কিন্তু প্রথম ফোন যেটা লঞ্চ হবে। সেকেন্ড সেন্সরটা সনির 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপিক জুম। এটাও সনির সেন্সর, বাট 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, ঠিক আছে? যেটাও কিন্তু আসলে দুর্দান্ত। তো চলো ভিডিওটি প্লে করি। সনি IMX882 যদি একটা ফোন কোম্পানি ভালো ক্যামেরা সেটআপ বানাতে চায়, তাহলে এই ক্যামেরা দিয়ে 10x টেলিফটো ম্যাক্রো ক্যামেরাও দিতে পারে। ভিভো করেছে সেটা এই ফোনে প্রথমবার কোনো ফোন এটা করলো, এবং সেটা এই প্রাইস সেগমেন্টে করলো। আর হ্যাঁ, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও আছে, একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থার্ড ক্যামেরা। ফোর্থ ক্যামেরাটা সেটা ফ্রন্টে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের আলট্রা এইচডি সেলফি। এই ক্যামেরা সেটআপ থাকার সুবিধা কি দেখুন, মেইন যে সেন্সরটা আছে সেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দিচ্ছে। সনি ছবির কোয়ালিটি দেখো, ছবির কোয়ালিটি কিন্তু আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে? দেখো ছবির কোয়ালিটি, ডিটেল, শার্পনেস, এমন কোনো ঘাটতি নেই, চলে একদম পুরোপুরি একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে। মানে ভিভোর ফোনে যে ক্যামেরা কেন্দ্রিক ফোন সেটা আমরা ভালো করে জানি, বাট এটা যে ছবিগুলো দেখো, ছবিগুলো কিন্তু আসলে ইমপ্রেসিভ, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। সেন্সর, ভিভোর নিজস্ব ইমেজ প্রসেসিং রয়েছে, ছবির কোয়ালিটি একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন। ডিটেলস বেশ ভালো, কালার খুব সুন্দর আসছে। ভিভোর যে নিজস্ব ক্যামেরা ইউআই, সেখানে কোনো ল্যাগ নেই, প্রচুর ফিল্টার আছে তার বদলে, এবং সেই ফিল্টার ইউজ করে নানা রকম ছবি তোলার স্বাধীনতা তো আছে। আর এই যে 50 মেগাপিক্সেলের জুম লেন্সটা আছে, এখানে 3x পেরিস্কোপিক জুম দিয়ে আমরা বেশ কিছু পোর্ট্রেট ছবি তুলেছি। এখানে স্টুডিও কোয়ালিটির মাল্টিফোকাল ছবি তোলা যাচ্ছে। দেখুন 23mm, 35mm, 50mm, 85mm, 100mm পেরিস্কোপিক জুম লেন্স থাকার এটাই সুবিধা। পোর্ট্রেট
পোর্ট্রেট ছবির ক্ষেত্রে সাবজেক্ট কিভাবে পপ আপ করে আসছে, ব্যাকগ্রাউন্ডের ব্লার কিরকম ভাবে পাল্টে যাচ্ছে আর কত সুন্দর হচ্ছে। একটা ফোনে যদি পেরিস্কোপিক জুম লেন্স থাকে তাহলে সেটা মেন সেন্সরকে পোর্ট্রেট ছবি তোলার সময় কতটা কমপ্লিমেন্ট করে, এই ছবিগুলো তার উদাহরণ। একজন মানুষের ন্যাচারাল মোমেন্টগুলোর ছবি তোলা যায়, তাকে না জানিয়ে স্বাভাবিক ছবি আসে এইভাবে। এই যে সনির 3x পেরিস্কোপিক জুম লেন্সটা আছে সেটা আমার মনে হচ্ছে অন্তত যে এই সেগমেন্টের বেস্ট। এছাড়া 10x টেলিফোটোতে যখন আমরা ছবি তুলছি সেখানেও কতটা জুম হচ্ছে, কিভাবে ছবি উঠছে আপনারা উদাহরণ দেখতেই পাচ্ছেন। এইরকম সিনারিওতে দেখুন দূরে ওখানে কোনো ওয়াটার ড্রপ দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যদি টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা ইউজ করি ওয়াটার ড্রপ কত সুন্দর আসে। একটা পাতার মধ্যে যে স্ট্রাকচার থাকে, যে শিরা উপশিরা থাকে, সেটা টেলিফোটো ম্যাক্রো দিয়ে কত সুন্দর তোলা যায়। ও মাই গড, দেখো মানে পাতার উপর শিরা শিরা যা আছে এবং পাতার মধ্যে যেসব পানির ছিটা ফোটাগুলো আছে ওইগুলো সব কিন্তু ওইটাতে মানে কি পেরিস্কোপ টেলিফোটো লেন্স দিয়ে তোলা বা ম্যাক্রো দিয়ে তোলা। ছবির কোয়ালিটি দেখো ভাই, সুপার লেভেলে ইমপ্রেসিভ, এক কথায় ভাই অসাধারণ, পুরো জীবন্ত মনে হচ্ছে, ঠিক আছে, ন্যাচারাল এবং জীবন্ত মনে হচ্ছে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। বিজ্ঞাপনে দেখায় না একদম ক্লোজ আপে জুম করে ছবি তোলা হচ্ছে, সেই জিনিসটা অ্যাচিভ করা যায় এই ক্যামেরা দিয়ে। ডিএসএলআর ছাড়াই ডিএসএলআর এর মতো ছবি, এছাড়া এই লেন্স দিয়ে তো এমনিতেই জুম করে ছবি তোলা যায়। দূরে কোনো সাবজেক্ট আছে, জুম করে তার ছবি তুললে ডিটেলস ভালো আসছে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু 100x অব্দি আপনি জুম করতে পারবেন, হাইপার জুম। এছাড়া এখানে যে 3x অপটিক্যাল জুম রয়েছে সেখানে 6x অব্দি লসলেস জুম করা যায়, সফটওয়্যার দিয়ে ব্যাপারটা ম্যানেজ হয়ে যায়। টেলিফোটো ম্যাক্রো যেটা সেটা শুধু 10x নয় 20x অব্দি কাজ চালিয়ে দেবে। এটা ফিল্ম ক্যামেরা মোড দিয়ে দিয়েছে, ভালো ফটোগ্রাফির জন্য এই মোডটা খুব কাজে লাগবে। মানে এটা আসলে একদম অসাম ছবি তুলতে পারছি, ক্যামেরা কিং বলা যায়। ইন্টারফেসের মধ্যে ওয়েডিং, কোল্ড ফিল্ম, সানশাইন, নস্টালজিয়া, ভিভিড, এরকম বিভিন্ন রকম ফিল্ম টোন রয়েছে। এমনকি ফিল্ম ক্যামেরা মোডের মধ্যে পার্সোনালাইজড কালারফুল ফটো পেপারও রয়েছে। আর আজকালকার দিনে ছবি তোলার পর সেই ছবিকে এআই এর হাতে তো দিতেই হবে। তো ভিভোর এই ফোনে এখানে এআই ইমেজিং স্টুডিও আছে, যেখানে এআই ইরেজার, এআই ফটো এনহ্যান্সার, ব্যাকগ্রাউন্ডের কোনো আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করার সুবিধা, সেগুলো সবকিছুই আছে। তারপর দেখুন না লাইভ কাট আউট, সেই ফিচারটাও এখানে পাবেন। সেলফি ক্যামেরা দিয়েও আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবির স্যাম্পল আপনাদের সামনে রইলো এবং সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ফোন না ছবির সেলফি ক্যামেরা, ছবি মানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, ঠিক আছে, বাট ছবির কোয়ালিটি কিন্তু আসলে ইমপ্রেসিভ। মানে যেরকম সেলফি ক্যামেরা ইমপ্রেসিভ, প্লাস এর পিছনের ক্যামেরা বা পেরিস্কোপ লেন্স বা ম্যাক্রো ছবি যেটা, ওগুলো কিন্তু আসলে অসাধারণ ভাই। ছবির কোয়ালিটি, ডিটেলস, শার্পনেস সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং দেখতে মনে হচ্ছে একদম পুরো জীবন্ত, ঠিক আছে। মানে ছবি এটা বলা যায় এক কথা ক্যামেরা কিং ফোন। তো অবশ্যই আমরা এরপর আমরা চিপসেট এটা দেখবো। তো চলো বিউটি আগে কন্টিনিউ করি। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরার দিক দিয়ে কতটা ক্যাপেবল, শুধু ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল বোকে দিচ্ছে তাই নয়, হিউম্যান সাবজেক্টের স্কিন টোন, কালার এবং ডিটেলস সেগুলো খুবই ভালো আসছে। আসলে অনেক ভালো, অনেক ভালো। আর ভিভোর ফোন মানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ সবসময় থাকে, এআই অরা লাইট পোর্ট্রেট 2.0, সেটা এখন আরো আপগ্রেড হয়ে গেছে। বিশেষত লো লাইট পোর্ট্রেটের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে। 1800 থেকে 5000 কেলভিন অব্দি স্মার্ট কালার টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিতে পারে, যার ফলে সত্যিকারের একদম ডিএসএলআর এ তোলা ছবি স্টুডিওতে তোলা ছবির মতো এফেক্ট আসে। আর এই যে আমরা বারবার বলি ভিভোর ফোনের ক্যামেরা স্পেশাল, তার কারণ কি? দুটো উদাহরণ দিচ্ছি। এই ফোনে যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে সেটা ভিভোর নিজস্ব, ভিভোই তৈরি করেছে, তার ফলে ইন্ডিপেন্ডেন্ট ইমেজ স্টেবিলাইজেশন পাওয়া যাচ্ছে। এছাড়া ভিভোর এই ফোনটাতে ভিভো অরিজিন ইমেজিং ইঞ্জিন রয়েছে। ক্যামেরার স্পেসিফিকেশনস তো আমরা শুনি, কিন্তু এর যে এই হার্ডওয়্যার গুলো সেগুলোকে এই ইঞ্জিনটা অপটিমাইজ করছে, ক্ল্যারিটিকে এনহ্যান্স করে দিচ্ছে, মেন ক্যামেরা লেভেল কালার অ্যাকুরেসি এনে দিচ্ছে। ভাই ভিডিও কোয়ালিটি কিন্তু আসলেই ভালো। হ্যাঁ ওআইএস আছে যেহেতু, তো সেজন্য বেশি মানে ভিডিওটা পুরোপুরি স্টেবল। হ্যাঁ একদম দেখতে খুবই সুন্দর এবং কালারফুল, দেখতে একদম পুরো ন্যাচারালি মনে হচ্ছে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। এছাড়া টেলিফোটো লেন্সের যে সমস্যাটা হয় হাইলাইট কন্ট্রোল করার, সেই সমস্যাটাও এখানে হচ্ছে না। আর এই ফোনটাকে যে তা ভালো ভালো বলছি তার একটা প্রমাণ দেখুন, এই ফোনটাতে সামনে এবং পিছনে দুটো ক্যামেরাতেই কিন্তু 4K 60 FPS রেকর্ড করা যায়। ব্লগিং এর জন্য, সেলফি ভিডিওর জন্য এটা কিন্তু বড় অ্যাডভান্টেজ। এবার ক্যামেরার এত কথা বলার পর যেটা বলতেই হয় যে এই ক্যামেরাকে চালাবে কে? প্রসেসর তো এরকম ভালো ক্যামেরার জন্য একটা ফ্ল্যাগশিপ প্রসেসর হলে ব্যাপারটা ভালো হয় না? সেটাই তো। কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 93, ও মাই গড, মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 মানে 9300 প্লাস, এটা তো আসলে ইমপ্রেসিভ। মানে আমরা কিন্তু ভালো করে জানি 7300 বা 7400, এটা কিন্তু একটা গেমিং চিপসেট হিসেবে জানি। আর এটা তো তারও মানে তার থেকেও কি পাওয়ারফুল একটা চিপসেট, একদম খুবই পাওয়ারফুল একটা চিপসেট, ঠিক আছে। মিডিয়াটেকের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট বলা যায় এটা। তো মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস, এটা আসলে ইমপ্রেসিভ। তো বলা যাচ্ছে এটা একটা গেমিং ফোন হিসেবেও কি, এটা যদি গেমিং ফোন হিসেবে তুমি বলো তাহলে কি ভুল বলছো না। মানে এটা গেমিং ফোন বা গেমিং কিংও বলা যেতে পারে, প্লাস তোমার ক্যামেরা কিংও বলা যেতে পারে, বা অলরাউন্ডার বলা যেতে পারে, ঠিক আছে। এক কথা ভাই অসাধারণ। চিপসেটও যেরকম পাওয়ারফুল, ক্যামেরাটাও কি আসলে পাওয়ারফুল, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি।
000+ প্রসেসর দিয়েছে, 4 ন্যানোমিটারের প্রসেসর এবং ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। 2 মিলিয়নেরও বেশি AnTuTu স্কোর পাচ্ছি আমরা এখানে। এবং এই প্রসেসরকে কমপ্লিমেন্ট করার জন্য রয়েছে LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ টাইপ। সেক্ষেত্রে সমস্যা তো এমনিতে কিছু হওয়ার কথা না, 90 FPS এ তো গেম খেলতে পারার কথা, এখানে খেলা যাচ্ছে। আসলে সুপিরিয়র পারফরম্যান্সের জন্য ভিভো এখানে ভার্চুয়াল GPU 2.0 দিয়েছে, তার সাথে দিয়েছে প্রায়োরিটি শিডিউলিং 3.0। গেমের স্মল উইন্ডোর মধ্যে 17% ফ্রেম রেট বাড়িয়ে দিচ্ছে সেটা। ভিভো দাবি করছে অ্যাপ লঞ্চিং স্পিড 15% ইনক্রিজ হচ্ছে, অ্যাপ সুইচ করার যে স্পিডটা সেটা 30% ইনক্রিজ হয়ে যাচ্ছে। এমনি টাস্কিং করে দেখেছি আমরা, বিভিন্ন অ্যাপ খুলে দেখেছি, কোথাও কোনো রকম ল্যাগ বা স্টার্টার কিছু নেই, স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে সাধারণত যেটা সমস্যা দেখা যায় যে ফোন গরম হয়ে যায়। এই ফোনটা আমরা দীর্ঘক্ষণ চালিয়ে দেখেছি, কোনো রকম হিটিং ইস্যু নেই। ভিভো সম্ভবত এখানে একটা বেশ এফিশিয়েন্ট কুলিং সিস্টেম দিয়েছে। টোটাল কুলিং এরিয়া কতটা জানেন? 50,000 মিলিমিটার স্কয়ার। পেপার চেম্বারটা 4,362 মিলিমিটার স্কয়ার। হ্যাঁ, তাই তো সংখ্যা নাকি? এডিটর একটু লিখে দিও তো ভুল বললে। এই যে গ্রাফাইটটা ইউজ করা হয়েছে সেটা হাই কোয়ালিটি প্রোলাইটিক গ্রাফাইট, মানে জিনিসটা আপগ্রেডেড হয়েছে আর কি। সিপিইউ থ্রটলিং টেস্টের রিপোর্ট সেটাও কিন্তু যথেষ্ট ভালো। এবার আমরা সাধারণত এইসব ফোনে বাইরে থেকে একটা মেমোরি কার্ড লাগিয়ে দিই, ফোনের পারফরমেন্স ড্রপ হয়, সেটা যাতে না হয় তার জন্য ভিভো এখানে শুরু থেকেই বড় স্টোরেজ দিয়েছে, তার সাথে সাথে বড় র্যাম দিয়েছে, এমনকি ভার্চুয়াল র্যামও দিয়েছে। 12 জিবি র্যাম, তার সাথে আরো 12 জিবি ভার্চুয়াল র্যামও আপনি চাইলে যোগ করতে পারেন। কিছুই না, এতে 40-50টা আপনি অ্যাপ্লিকেশন খুলে রাখবেন, সেটা খোলা থাকবে, এই সুবিধাটা তো হবে। তবে হ্যাঁ, এই সব কিছু কাজ করার জন্য ব্যাটারি প্রচুর লাগবে, পাওয়ার তো লাগবেই। তো সেখানে 5000 mAh ব্যাটারির সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং, আমি বলবো 5500 mAh দিয়েছে, সিরিয়াসলি ভাই। বাট আমরা কিন্তু 10-20 হাজার টাকা ফোনের মধ্যে 7000 প্লাস বা 6500 বা 6000 এরকম কি ব্যাটারি পেয়ে থাকি। বাট এটা যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন, ওই হিসেবে অ্যাটলিস্ট যেহেতু স্ট্যান্ডার্ড এখন 6000, বাট 6000 দিলে আসলে ভালো। 5500 এটা কম না, ঠিক আছে, বাট যেহেতু এটা একটা পাওয়ার মানে পারফরমেন্স কেন্দ্রিক ফোন বা ক্যামেরা কেন্দ্রিক ফোন, তো অবশ্যই এর কি পাওয়ারটা কি কনজিউম করবে, তাই না? তো সেই জন্য অবশ্যই 6000 mAh দিলে আসলে ভালো, মানে দিলে ভালো হতো, সেটা স্ট্যান্ডার্ড হতো। বাট 5500 এটা একটু কম লাগছে আমার কাছে। তার কাছে হয়তো বারো মানে তো ঠিকই আছে, বাট আমার কাছে এটা একটু কমই মনে হচ্ছে। আর ব্যাটারি চার্জার দিচ্ছে 90 ওয়াটের। হ্যাঁ, তো আমার ব্যাটারি হিসেবে চার্জারটা আসলে বড়, এটা ঠিক আছে, এটা ফাস্ট চার্জারটা খুবই পারফেক্ট, মানে বলা যায় খুবই গুড সাইন বলা যায়। বাট ব্যাটারিটা একটু কম লেগেছে এই আর কি। অ্যাটলিস্ট 6000 দিলে আসলে ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। একটা সুইট কম্বিনেশন। ভিভো এখানে একটা ব্লু ভোল্ট ব্যাটারি সিস্টেম বলে জিনিস দিয়েছে, মানে রাত্রিবেলা আর দিনের বেলা আমরা কিভাবে ইউজ করছি সেই মতো ব্যাটারি নিজেকে অপটিমাইজ করে নেবে। আসলে এই ব্যাটারিটাও কিন্তু তথাকথিত অন্যান্য ফোনের ব্যাটারির মতো না, এটা 3rd জেনারেশন সিলিকন অ্যানোড ব্যাটারি। ব্যাটারি লাইফটা কিন্তু অনেক বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ব্যাটারি লাইফ যদি বেশি পাই তাহলে সেটা আসলেই ভালো, বাট 6000 দিলে আসলে কি ইমপ্রেসিভ হতো, ঠিক আছে, বা স্ট্যান্ডার্ড হতো। তো চলো বিউটি প্লে করি। এই ফোনের জন্য নিজস্ব ব্যাটারি এনক্যাপসুলেশন টেকনোলজি নিয়ে এসেছে। এবার এই ফোনের সফটওয়্যারের কথা যদি বলেন, ভিভোর নিজস্ব FunTouchOS 15 আছে অ্যান্ড্রয়েড 15 এর উপর, যেটা এখন বেশ স্মুথ ভাবে চলছে এবং এআই ফিচারও এখানে প্রচুর রয়েছে, যেমন এআই নোট অ্যাসিস্ট, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, মানে অডিও টু টেক্সট কনভার্সন যেটা হয়, এআই কল ট্রান্সলেশন, বিভিন্ন ভাষায় ডাইরেক্ট লাইভ কল ট্রান্সলেট হয়ে যাবে যখন কথাবার্তা বলবো। আমাদের সবথেকে ব্যবহার হওয়া সার্কেল টু সার্চ, সেটা তো আছেই। এছাড়া এআই নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট, অর্থাৎ যেখানে সিগন্যাল কম আছে, উইক আছে, সেই সব জায়গায় এআই সিগন্যালকে অপটিমাইজ করে দেবে। এবার এত গুণ যার, তার রূপের একটু বিচার হয়ে যায়। ভিভো T4 আলট্রা এই মেটিওর গ্রে ছাড়াও আর একটা কালারে এসছে। এই মেটিওর গোল্ডটা এটা ম্যাট, ও ফোনিক্স গোল্ড, ভাই মেটিওর গ্রে থেকে তো ভাই ফোনিক্স গোল্ড যেটা, এটা আসলে এটা কি আসলে গোল্ড কালার কিছু সেটা বলতে পারবো না, দেখতে মনে হচ্ছে হোয়াইট কালারের মতো। বাট এটা বেশি সুন্দর, আমার কাছে এটা বেশি ভালো লাগছে, ঠিক আছে, কারণ এটা দিয়ে টেক্সচারটা দিয়েছে, দেখো টেক্সচারটা দেখতে খুবই সুন্দর এবং দেখতে মনে হচ্ছে হোয়াইট কালার, বাট এটা ফোনিক্স গোল্ড। তো যাই হোক, এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে ওটার তুলনায়, বাট ওটাও কিন্তু ভালো, ওটা খারাপ না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। জিনিসের মধ্যে দেখতে ভালো লাগছে, এলিগেন্ট ফনিক্স গোল্ড না, কালার, এটা আসলে সুন্দর। দেখুন ডিজাইনটা, ওই যে গোল্ড, ঘুমটা পরিয়ে রাখতে ইচ্ছা করবে না। তাছাড়া রিয়ারে যে ডিজাইনটা রয়েছে, রিং ক্যামেরা ডিজাইন, সেটাও দেখতে বেশ একটা সুন্দর ভাইব দিচ্ছে। 7.5 মিলিমিটার আলট্রা স্লিম একটা ডিজাইন, বেশ ভালো, হাতে ধরতে প্রিমিয়াম লাগছে। কার্ভ ডিসপ্লে আছে, মানে চারদিকে কোয়াড। সিরিয়াসলি ফোনটা বেশ হালকাও, 195 গ্রামের মতো ওজন। 195 গ্রামের ওজন, যেটা আসলে দুর্দান্ত, মানে বেশি ভারীও না, বেশি পাতলা, মানে হ্যাঁ পাতলাই বলা যায়, এটা বেশি ভারী না। আর ফোনটা দেখতে ডিসপ্লেটা যেটা হলো কোয়াড কার্ভ, ঠিক আছে। তো দেখে মনে হচ্ছিল এটা আসলে কার্ভ ডিসপ্লে না, ফ্ল্যাট ডিসপ্লে মনে হচ্ছিল। বাট এটা যে চিন বেজেল, দেখুন চিন বেজেল একদম সিমেট্রিক্যাল ন্যানো, ঠিক আছে, যেটা আমরা আগেই দেখেছি, এখন বললাম। বাট কোয়াড কার্ভটা খুবই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এবার যেহেতু 3D কার্ভ গ্লাসের প্রোটেকশন নিয়েও তো এটা চিন্তা করতে হচ্ছে। আসলে জার্মানির যে সট কোম্পানিটা আছে তাদের তৈরি গ্লাস দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এটা স্ক্র্যাচ এন্ড ড্রপ রেজিস্ট্যান্ট শিল্ড গ্লাস। ও আচ্ছা, 100% বেশি ড্রপ রেজিস্ট্যান্স দিচ্ছে। ওই লোহার উল দিয়ে ঘষলে 2500 লোহার উলের ঘর্ষণ সহ্য করতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। সেই সব এক্সপেরিমেন্ট এত সুন্দর একটা ফোনের উপর করতে ইচ্ছা করছে না? আপনারা যদি বলেন কখনো সেটা আলাদা করে ভিডিও করে করা যাবে, কিন্তু এই ফোনে আরো ছোটখাটো বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন এখানে ওয়াইফাই 7 আছে, লেটেস্ট ওয়াইফাই, ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট
সেন্সর আছে, সেটা বেশ ভালোভাবে কাজ করছে। একটু নিচের দিকে প্লেসমেন্ট, কিন্তু সেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আচ্ছা। টাচ বা গ্রিজ টাচ সেটাকে সাপোর্ট করে, মানে আপনার হাত ভেজা টেজা থাকলে আপনি ফোনের যে কোনো জায়গায় ধরতে পারলেন, যেভাবে ইচ্ছা ফোন চালাতে পারলেন, সেই সুবিধাটা আছে। এছাড়া আইআর ব্লাস্টার রয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এবং এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর হেপটিক ফিডব্যাক রয়েছে। হেপটিক ফিডব্যাক কিন্তু বেশ ভালো। কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আনইনস্টল করেও নেওয়া যায়। তবে এখানে নিচের দিকে যে ইউএসবি পোর্টটা রয়েছে, সেটা কিন্তু ইউএসবি 2.0। আচ্ছা, এই ফোনে IP64 রেটিংও আছে। সিরিয়াসলি ভাই IP64 রেটিং, এটা ধুলোবালি থেকে পানি ছিটে পড়তে থেকে মুক্ত রাখবে এই আর কি। বাট IP64টা আসলে কম মনে হচ্ছে। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা দেখলাম, এটা এখানে কস্ট কাট করার চেষ্টা করছে, বাট এখানে IP68 বা 69 দিলে আসলে ভালো হতো। মানে 20-22 হাজার টাকা ফোনের মধ্যে কি আমরা IP68, 69 প্রো বা 9K এরকম কি রেটিং পেয়ে থাকি, ওই হিসেবে এটা অনেক কম। যেহেতু এটা ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে যেটা IP68, 69 এরকম দিত, তারপর বলতাম যেটা পুরোপুরি পারফেক্ট, ঠিক আছে। তো এখানে মনে হচ্ছে একটু কম দিয়েছে এই আর কি। তোমরা কি আমার সাথে একমত? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে। চলো ভিডিওটি আবার প্লে করি। সেক্ষেত্রে বৃষ্টিতে ভিজে টিজে গেলে খুব একটা ভয়ের কিছু নেই। এছাড়া LDAC, LAGTC 5.0 এসব সাপোর্ট তো রয়েছে। স্টুডিও স্পিকার আপনাকে শুনিয়ে দেখাই। ওকে, না সাউন্ডটা আসলে ভালো, খারাপ না, ভালো কিন্তু বেশ লাউড। দুটো স্পিকার থেকে কিন্তু ভালো আওয়াজ আসছে। আচ্ছা। সাধারণত স্টুডিও স্পিকার হলে উপরের স্পিকারের আওয়াজটা একটু কম হয়, এখানে কিন্তু সেটা না। আর এরপর ফোনটা যদি আপনি নেহাত কিনেই ফেলেন, তখন আফটার সেল সার্ভিস নিয়ে তো ভাবতে হবে। আর ভিভোর আফটার সেল সার্ভিস মানে গোটা দেশ জুড়ে অসংখ্য সার্ভিস সেন্টার আছে, সেটা খুব একটা টেনশনের ব্যাপার না। টেনশনের ব্যাপার ফোনটা কত দামে লঞ্চ হলো। দেখুন, এই ফোনটা এমনিতে 37,999 টাকায় লঞ্চ হয়েছে বেস ভেরিয়েন্ট, কিন্তু এটা 35,000 রুপিতে পাওয়া যাচ্ছে ব্যাংক ডিসকাউন্ট অফার। বেস ভেরিয়েন্ট মানে 8GB 256GB, এরপর আছে 12GB 256GB আর 12GB 512GB। আর ব্যাংক অফার ছাড়াও আপগ্রেড বোনাস, এক্সচেঞ্জ বোনাস 5,000 টাকার, এগুলো তো আছে। এছাড়া 9 মাসের ইএমআই তে আপনি নো কস্ট ইএমআই দিয়ে এই ফোনটা নিতে পারেন। বিষয়ে আরো যদি জানতে হয়, ভিডিও লম্বা করবো না, নিচে ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখানে ক্লিক করে জেনে নেবেন। তবে T4 আলট্রা ফোনটা কেমন লাগলো, গোটা বছর ধরে আমি এটা রেকমেন্ড করবো আপনাকে, কথা দিচ্ছি, এবং সেটা করা ঠিক হবে। কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল, ঠিক আছে। সব থেকে হাইপ তৈরি করা ফোন Vivo T4 Ultra, ঠিক আছে। এটার আমরা রিভিউটা দেখে নিলাম, সাথে সাথে আমরা রিয়েকশন অবশ্যই করেছি। এখন আমরা আমাদের কনক্লুশন অবশ্যই বলবো। হ্যাঁ, ফোনটা আসলেই ভালো, একটা বলা যায় মোটামুটি অলরাউন্ডার ফোন বলা যেতে পারে, ঠিক আছে। তো এই দিদি আমার ডিসপ্লেটা আছে, ডিসপ্লেটা আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, ডিসপ্লেটা আসলে অ্যামোলেড কিনা সেটা তারা মেনশন করেনি, বাট ডিসপ্লেটা দেখলাম খুবই, কন্টেন্ট বলো বা গেমিং বলো, কালার কোয়ালিটি দেখলাম খুবই ভালো, খারাপ না। কোয়াড কাপ, যেটা প্রথম দেখে আমি বুঝি নাই, বাট পরবর্তীতে তখন তিনি যখন মেনশন করলো প্লাস দেখালো, তখন বুঝলাম যে এটা আসলে কি কোয়াড কাপ, যেটা আসলে দুর্দান্ত। আর ডিসপ্লে চিন বেজেল বাই সুপার লেভেলের ন্যানো, যেটা আসলে ইমপ্রেসিভ। আর ডিসপ্লে যে বিল কোয়ালিটি, এখানে কি সিরামিক সিল্ক না, সরি শিল্ড গ্লাস, হ্যাঁ শিল্ড গ্লাস, যেটা মানে কি 25,000 যদি তুমি লোয়ার স্কেচ করো, তারপর কি এটা সহ্য করতে পারবে, সহ্য ক্ষমতা আছে, যেটা আসলে দুর্দান্ত। আর পিছনে যদি দেখি, পিছনের ডিজাইনটা আসলে খুবই সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার, দেখতে খুবই সুন্দর। যদিও এর যে রিং সার্কেলের যে ক্যামেরা শেপটা, এটা দেখতে খুবই ইমপ্রেসিভ এবং খুবই প্রিমিয়াম লাগছে, ঠিক আছে। তো ডিজাইন কোয়ালিটি বা যদি মানে গ্লাস কোয়ালিটি, মানে কি সামনে যে কি বলে ডিসপ্লে বলো বা ডিজাইন বা ডিসপ্লে মানে কোয়ালিটি আসলে ইমপ্রেসিভ, এক কথায় অসাধারণ। এরপর যদি আইপি রেটিং এ আসি, তো আইপি রেটিং এ তারা একটু কম দিয়েছে বা কস্ট কাট করেছে বলা যায়। তো আইপি রেটিং যদি এখানে 68 বা 69K প্রো এরকম যদি দিত, তাহলে আসলে দুর্দান্ত হতো। যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, ওই হিসেবে এটা দেওয়া উচিত ছিল, ঠিক আছে। কারণ আমরা 10-20 হাজার টাকা ফোনের মধ্যে IP69K 69 এরকম রেটিং পাই, তো ওই হিসেবে এটা কি মানে কি এটা ডিজার্ভ করে, ঠিক আছে। বাট IP64 এটাও ভালো, খারাপ না, বাট এটা অনেকটা কম হয়ে গেছে। তো এখানে একটু কমতি লেগেছে এই আর কি। এরপর যদি ক্যামেরাতে আসি, তো ক্যামেরাতে বলা যায় এটা আসলে ক্যামেরা কিং ফোন বলা যায়। কারণ ক্যামেরাটা তোমার মেন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল ওয়াইএসএস এর সাথে, প্লাস তোমার 50 মেগাপিক্সেল কি সোনির আরেকটা সেন্সর পেরিস্কোপ টেলিফোটো লেন্স, ওটাও কি দুর্দান্ত। আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর সামনে কি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো আমরা সামনের এবং পিছনে ক্যামেরা দেখি মানে 4K 60 FPS কি ভিডিও শুট করতে পারবো, যেটা দেখলাম ভিডিও কোয়ালিটি অসাধারণ ভাই। যেহেতু ওআইএস আছে, তো ভিডিওটা বেশি স্টেবল, দেখতে খুব সুন্দর এবং কালারফুল ন্যাচারাল মনে হয়। আর ছবির কোয়ালিটি তুমি পেরিস্কোপ বলো বা মেন সেন্সর বলো বা সেলফি ক্যামেরা বলো, সকল মানে ছবির কোয়ালিটি ভাই, মানে ছবির কোয়ালিটি আসলে অসাধারণ ভাই। কারণ এখানে ডিজিটাল শার্পনেস তেমন কাটতি নেই বলে চলে, একদম দেখতে ক্রিস্টাল ক্লিয়ার, ন্যাচারাল এবং রেডি টু আপলোড বলা যায়, ঠিক আছে। তো ছবি এক কথায় অসাধারণ, প্লাস ভিডিও এক কথা মানে ক্যামেরা কিং হিসেবে কি এটাকে আখ্যায়িত করা যেতেই পারে, ঠিক আছে। এরপর যদি সে চিপসেট মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300 প্লাস, তো যেটা একটা কি ফ্ল্যাগশিপ চিপসেট বলা যায় বা ফ্ল্যাগশিপ মানে চিপসেট বলা যায়। তো এটা একটা কি পাওয়ারফুল চিপসেট, অবশ্যই এটাতে তুমি একদম হার্ড কোর গেমিং করতে পারবে, মানে
অনায়াসে নির্দ্বিধাকে হার্ডকোর গেমিং করতে পারবে, যেটা আসলে ইমপ্রেসিভ। প্লাস রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে রেগুলার কাজ বা সবই অনায়াসে করতে পারবে, কোনো ল্যাগ কোনো কিছুই হবে না, যেটা আসলে কি দুর্দান্ত। তো এদিকে চিপসেটের দিক থেকে বলা যায় চিপসেট বা পারফরমেন্স যদি বলো, এক কথায় অসাধারণ, মানে ক্যামেরা তো অসাধারণ, প্লাস পারফরমেন্স অসাধারণ, প্লাস ডিজাইন কোয়ালিটি অসাধারণ। কিন্তু একটা জিনিস কমতি দিয়েছে এখানে, সেটা হলো ব্যাটারি। হ্যাঁ, ব্যাটারি দিয়েছে 5500, যেখানে আমরা 10,000 আবার 15,000 টাকা ফোনে কি 7,000 প্লাস ব্যাটারি পেয়ে থাকি। তো ওই হিসেবে 6,000 দিলে আসলে বলতাম যেটা স্ট্যান্ডার্ড হয়েছে, বাট 6,000 দিনে তারা 5,500 দিচ্ছে, যেটা আমার কাছে একটু কমতি লেগেছে। সরি গাইস, ব্যাটারিটা যদি 6,000 দিত তাহলে আসলে জমে ক্ষীর হয়ে যেত, বাট ব্যাটারি চার্জারটা 90 ওয়াটের, যেটা আসলে ইমপ্রেসিভ দুর্দান্ত, ঠিক আছে। তো ব্যাটারিটা একটু কমতি লেগেছে এই আর কি, আইপি রেটিং কমতি লেগেছে। এছাড়া ওভারঅল যদি ফোনটা বলে, ফোনটা আসলে খুবই ভালো, লেটেস্ট ওয়াইফাই 7 সাপোর্ট করে, যেটা খুবই ইমপ্রেসিভ। তো ফোনটা ইন্ডিয়ান প্রাইসে তোমার কি মানে 37,000 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে 35,000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো ফোনটা এই দামের মধ্যে আসলে এটা কি হবে, এটা ভ্যালু ফর মানি বলাই যেতে পারে। আর বাংলাদেশে এটা আসছে কিনা সেটা আমি অবশ্যই জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাট ইন্ডিয়ান প্রাইসে কি এটা ভ্যালু ফর মানি বলাই যেতে পারে, ঠিক আছে। মিড রেঞ্জের মধ্যে কি এটা কিং ফোন বলা যায় বা অলরাউন্ডার ফোন বলাই যেতে পারে, ঠিক আছে। যদি একটু ব্যাটারিটা একটু ভালো দিতে তাহলে আসলে ভালো হতো, আইপি রেটিংটা একটু বাড়ানো যেত তাহলে আসলে ইমপ্রেসিভ হতো, ঠিক আছে, এই আর কি। তো এই ছিল আমার কনক্লুশন বা ফাইনাল ভার্ডিং। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।